না না, তুমি হইতে পারবে না, তোমার মতো লোক দিয়ে হইব না। ভালো মানুষের জন্য এগুলো না, এটা একেবারে একটা মিথ্যা কথা। আচ্ছা আমজাদ ভাই, আপনি মাদ্রাসার শিক্ষকতা এবং মসজিদের ইমামতি রেখে হঠাৎ করে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান হওয়ার পিছনের রহস্যটা কি? প্রতিপক্ষ একজন প্রার্থী, আমার সিনিয়র বড় ভাই, উনি যাচ্ছে ওয়ার্ক করে রাতে, আমার পক্ষের কিছু ছেলেরা ওনার গাড়িতে অ্যাটাক করছে। সাধারণত মানুষ মনে করে কি হুজুর রাতে এমন কিছু বুঝে সুঝে না। আপনি হচ্ছেন একজন আলেম, একজন ইমাম হয়ে একজন সফল চেয়ারম্যান। কৃষ্ণনগরকে একটা সময় দাঙ্গা নগর বলা হতো, এখন মানুষের মুখে আছে যে এটা শান্তির নগর হয়েছে। আমার পুরো 40 বছরে কাউরে একটা থাপ্পড় দেয় নাই, আমি পুরো 40 বছরে কাউরে শালার বেটাকে গালি দেই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের একটা বিখ্যাত জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৃষ্ণনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব। আমজাদ হোসেন আশরাফি সাহেবের চেয়ারম্যানকে মানুষ বলে দাঙ্গার নগর একসময় বলতো, আর এখন উনি চেয়ারম্যান হওয়ার পরে ওইখান থেকে দাঙ্গা হাঙ্গামা শেষ হয়ে এখন মানুষ বলে এটা শান্তির নগর, শান্তির শহরে রূপান্তরিত হচ্ছে। তো আজকে উনি আপনাদের সাথে শেয়ার করবেন উনার নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এমন একটা দাঙ্গাম যুক্ত এলাকায় কি কি কৌশল অবলম্বন করেছেন, এবং সমাজে একটা কথা প্রচলিত আছে যে ভালো মানুষের জন্য নির্বাচন না, ভালো মানুষের জন্য জনপ্রতিনিধিত্ব না। এই জিনিসটা যে ভুল, একটা ডাহা মিথ্যা কথা, এই বিষয়ে আজকে আলোচনা করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনাদেরকে ইনফরমেশন দিবেন যে ভালো মানুষ কিভাবে সমাজে নেতৃত্বে আসতে পারে এবং সমাজ সেবা করতে পারে, সমাজ থেকে খারাপ জিনিসগুলোকে সরাই দিতে পারে, সমাজে যে ভালো কিছু প্রতিষ্ঠা করা যায় এটার একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমাদের আমজাদ ভাই। তো ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক কষ্ট করে আসছেন, আপনি বলছিলেন হয়তো আজকে অনেক লম্বা জার্নি ছিল, জার্নি করে আসা, অনেকটা কষ্ট করেছি। আসার পর খুবই শুকরিয়া আপনাকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাই স্টুডিওকে, সবার জন্য শুভকামনা রইল। আচ্ছা আমজাদ ভাই, আপনি মাদ্রাসার শিক্ষকতা এবং মসজিদের ইমামতি রেখে হঠাৎ করে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান হওয়ার পিছনের রহস্যটা কি, বা এই চিন্তাটা কোত্থেকে আসলো যদি আমাদেরকে বলতেন? আমি মাদ্রাসায় পড়াশোনার শেষ সময়ে, আমরা তো 2005 ফারেক মানে দারুল হাদিস শেষ করছি, আর সাথে ইফতার শেষ। তখন ইফতার শেষ করার পর এলাকায় কিছু সালিশ মিটিংয়ে যাইতাম। আচ্ছা, আমার আব্বা 22 মৌজা, আমাদের একটা এরিয়া আছে বীরগাঁও ইউনিয়ন, এবং আমার ইউনিয়ন হচ্ছে কৃষ্ণনগর। 2 ইউনিয়নে 22টা গ্রাম, 22 গ্রাম মিলে একটা 22 মৌজা একটা বাজার আছে। আচ্ছা, ওই বাজারকে কেন্দ্র করে আমাদের বাজার কেন্দ্রিক একটা সালিশও আছে, পঞ্চায়েত একটা কমিটি আছে, 22 মৌজা ভিত্তিক কিছু মিটিং হয়, সালিশ হয়, যে কোনো ছোটোখাটো বা অনেক বড় বড় সমস্যার সমাধান হয়। এমনও হয়েছে যে গ্রামে খুন হয়েছে, মার্ডার হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, দাঙ্গা হয়েছে, ওই দাঙ্গা নিরসন 22 মৌজা যে পঞ্চায়েত ছিল তাদের মাধ্যমে সমাধান হয়েছে। তো ওই মিটিংগুলোতে আমার আব্বা যাইতেন সর্দার হিসেবে। আমার আব্বা যখন বৃদ্ধ, এগুলো ছেড়ে দিয়েছেন, তো আমি টুকটাক যাইতাম। আচ্ছা, এলাকার অনেক মুরব্বীরা আমাকে নিত, আমিও যাইতাম, ওখানে অ্যাটেন্ড করতাম, কথা বলতাম। তো সাধারণত সালিশ মিটিংয়ে তো ঝগড়া বিবাদ হয়, তখন ন্যায়ের পক্ষে কথা বলার আসলেই সালিশে লোক থাকে কম, তো ওখানে একটু ন্যায়ের পক্ষে কথা বলতাম, বা নির্যাতিত যে মানুষগুলো তাদের পক্ষে কথা বলতাম, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতাম। তো এই কথাগুলো বলতে বলতে মনে হচ্ছে যে এই জাতীয় মাঠে যে খেদমতে খালক যেটাকে বলে, মানুষের সেবায় কিছু করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদ আপদে পাশে থাকা, কাছে থাকা, তো আমার মনে হচ্ছে যে মানুষ আমারে চায়। আচ্ছা, যে আমি যেন মানুষের পাশে থাকি। তো একজনের ছেলে একটা ভুল করে ফেলছে, তো দেখা গেছে তার উপর একটা বড় ধরনের জরিমানা চলে আসতেছে বিভিন্ন লেনদেনের কারণে, ঘুষ ভিত্তিক কিছু লেনদেন থাকে। আমি তখন অপরাধটা কতটুকুন আর তার উপর বিচারের মাত্রাটা কতটুকু হচ্ছে এখানে কিছু কথা বলতাম। আচ্ছা, মানে বিশেষ করে দুর্বল যারা, হত দরিদ্র, দুর্বল, মধ্যবিত্ত যারা সমাজে সাধারণত বিচার পায় না, গ্রামে আমরা দেখি মানে দুর্বল মানুষদের উপর জুলুমটা হয়। তো আমি এই জুলুমটার বিপরীত একটা অবস্থানে থাকতাম, দুর্বলদের পক্ষে, মাজলুমদের পক্ষে, দুর্বলদের পক্ষে, এই মানুষগুলোর পক্ষে থাকার কারণে। আচ্ছা, আপনি যে একজন হুজুর মানুষ হয়ে যে দুর্বল মানুষের পক্ষ নিচ্ছেন, এখন আপনার এন্টিপার্টিতে তো এলাকার আরো প্রভাবশালী যারা সর্দার আছে তারা, গ্রামের যে পলিটিক্স, এটা আসলে থাকে, পক্ষ বিপক্ষ থাকে। তো আমি একটা বিষয়টা যেটা ক্লিয়ার করছি, যে সেখানে আমি দেখলাম যে দুর্বল মানুষদের যে একটা ইউনিটি যদি করা যায়, তো সেখানে একটা শক্তি পাওয়া যায় আলাদা। তো আমাদের তো একটা সাধারণত বিশ্বাস আছে দুর্বলদের পক্ষে আল্লাহ আছেন, আল্লাহ পাকের সেই ঐশী ক্ষমতা আছে। তো
তো ওই যারা যারা সাধারণত জালেম অথবা জুলুম করে অথবা সর্দার কিন্তু নেই পরায়ণ না, মাতব্বর নেই পরায়ণ না, ওই সমস্ত মানুষগুলোর ইউনিটিকে ভেঙে দেওয়ার জন্যে সৎ মানুষদের একটু সৎ সাহস লাগে। ওই সাহসটা আলহামদুলিল্লাহ আমার আগের থেকে ছিল, এখনো আছে। আমি এগুলোর পরোয়া করি না কখন। আচ্ছা, এখন সৎ সাহস লাগে, ঠিক আছে, আপনি চেয়ারম্যান হবেন, এলাকায় নেতৃত্ব দিবেন, এই জিনিসটা যখন আপনি চিন্তা করছেন তখন আপনি তো সর্বপ্রথম কারো কাছে প্রকাশ করছেন বিষয়টা, তখন মানুষের রিয়েকশনটা কি ছিল? এটা মনে পড়ে যে 2019-এ যখন করোনা, কারণ আমার কাছে মনে হয় কি যে একজন আলেম, যে একজন একটা মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, সে যে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যেটা হোক, সাধারণত মানুষ মনে করে কি যে হুজুররা তেমন কিছু বুঝে সুঝে না। তো হঠাৎ করে একজন, আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি হুজুর, মানুষ অনেকে বলেন না যে হুজুরা ব্যবসা বাণিজ্য করার দরকার নাই, হুজুরদেরও তো টাকা পয়সার দরকার নাই। সমাজে কিন্তু অনেক কথা প্রচলিত। এখন যখন আপনি চিন্তা ভাবনা করলেন যে আমি নির্বাচনে আসব, সমাজে নেতৃত্ব দিব, ঠিক আছে, মাজলুমদের পক্ষে কথা বলবো, যখন এই চিন্তা আপনার মাথায় আসলো, তখন আপনি এটা প্রকাশ করার পরে সমাজে নিশ্চয়ই একটা বিরূপ প্রক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন। আমার বেলায় আমি যেটা পরিষ্কার পাইছি এরকম, যে আমি যখন নির্বাচন করব এই কথাটা আমার অনেক পরে প্রকাশ করা। আচ্ছা, কিন্তু এর আগে নির্বাচন কেন্দ্রিক বা সমাজ সেবায় অনেক কাজে আমি অংশগ্রহণ করছি। আচ্ছা আচ্ছা, আমারে মানুষ এভাবে মনে করে না যে উনি হুজুর মানুষ, এটা পারবে না। আমাকে মনে করতে যে ওনার দ্বারা সম্ভব, কারণ আমি আগের থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, শীত বস্ত্র বিতরণ, ঈদে সেমাই বিতরণ, দুর্বল মানুষদের কাছে থাকা, এলাকায় থাকা, যেগুলো সাধারণত অ্যাকচুয়ালি মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকরা এগুলোতে জড়ায় না বা থাকে না। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ বাঙালি, সারা দেশের মানুষ জানে যে আপনি হচ্ছেন একজন আলেম, একজন ইমাম হয়ে একজন সফল চেয়ারম্যান। আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিভাবে নির্বাচন করে একজন আলেম থেকে, একজন ইমাম থেকে চেয়ারম্যান হয়ে গেলেন, এমন কিছু সিক্রেট বা এমন কিছু রোল মডেল, এমন কিছু আইডিয়া, এমন কিছু কার্যক্রম যদি আপনি বলেন যে এই দিক নির্দেশনাগুলো যদি একজন মানুষ আগে থেকে ফলো করে, এই কাজগুলো যদি সমাজের জন্য মানুষ আগে থেকেই করে, তাহলে তার জন্য এই জার্নিটা সহজ হবে। কারণ এখন জালেম বা সমাজে হচ্ছে ঘুষখোর, চোর, ডাকাত, এই সমস্ত মানুষ হচ্ছে রাজনীতিতে এসে সমাজের যে আপনার বিচারশালী চেয়ারগুলোতে বসে সমাজকে কলুষিত করে রাখতেছে। তো এই জায়গাগুলোতে যদি ভালো মানুষরা আসে, আলেমরা আসে, মসজিদের ইমামরা আসে, তাহলে সমাজটা খুব সুন্দর একটা পরিবর্তন হবে, সুন্দর সমাজ হবে। এই সুন্দর সমাজটা যারা পরিবর্তন করবে, সুন্দর মনের মানুষ যারা, তারা কিন্তু নির্বাচনে আসতে বা তারা নেতৃত্বে আসতে ভয় পায়। এমন কোনো দিক নির্দেশনা যদি আপনি আমাদেরকে দেন, এমন কিছু সিক্রেট যদি আপনি আমাদেরকে বলতেন দর্শকদের উদ্দেশ্যে, যে আপনি কি কি স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করছেন, যে এগুলোর মাধ্যমে পরবর্তীতে আপনার জন্য জার্নিটা সহজ হয়েছে বা আপনার জন্য সবকিছু ইজি ছিল, মানুষ মেনে নিছে। জার্নিটা খুব সহজ হয়েছে। আমি যদি একটু পেছন থেকে বলি, আর নির্বাচনে যদি কেউ প্রার্থী হয় তার জন্য এগুলো অনুকরণীয় মনে করলে পাথেয় হিসেবে নিতে পারে, আশা করি সুফল পাবে। নির্বাচন কেন্দ্রিক আসলে আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমার কাজগুলো একমাত্রই মানুষের সেবা করতাম, মানুষের কাছে যাইতাম। তো নির্বাচনে আসি না আসি, জনপ্রতি হয় আর না হয়, মানুষের যে খেদমত করা লাগবে, মানুষের যে পাশে থাকা লাগবে, যে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা নাই, ঘুষখোর এবং সুদখোর অথবা লম্পট টাইপের মানুষগুলো নেতা হচ্ছে, নেতা হওয়া মানুষ তাদেরকে ভোট দিচ্ছে, ভোট না পেয়েই কেউ নেতা হয় না। মানুষ তাদেরকে ভোট দিচ্ছে কেন? যে মানুষের কিছু চাহিদা আছে তারা পুরা করে। আচ্ছা, কিছু চাহিদা আছে পুরা করে মানুষের হৃদয়ে ঢুকে দেন, পরে চেয়ারে বসে, এরপরে তাদের মুখোশ, যেটা আসল চেহারাটা তাদের খুলে আসে, মুখোশটা তাদের উন্মুক্ত হয়। তো একটা মুখোশের আড়ালে তারা খুব সমাজসেবক থাকে। আচ্ছা, তো আমরা যদি ওই সমাজসেবাটাকে করে ফেলি, আমাদের হৃদয় তো আলহামদুলিল্লাহ লিল্লাহিয়াত আছে, এখলাস আছে, আমরা যদি সমাজের মানুষের চাহিদাগুলো পুরা করি শুরু থেকেই, তো মানুষের ভেতর থেকে আওয়াজ আসবে যে আমাদের নেতা অমুক হওয়া দরকার। আমি 2019-এ করোনার আগেই মানুষের পাশে কাছে যাইতাম, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করতাম যে মানুষ আসলে কি চায়। আমার কৃষ্ণনগর ইউনিয়নে প্রায় 22,000 ভোটার এবং জনগণ তো আরো বেশি। তো আমি শুধু জনগণের কিছু হতাশা ছিল আমার এলাকায়, অন্যান্য এলাকার চেয়ে আমার এলাকাটা ভিন্ন। আমার কৃষ্ণনগরে দাঙ্গা হতো, ঝগড়া হতো, বছরে বছরে মানুষ হত্যা হতো, এবং আমি যেটুকু দেখতাম যে সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, ওনাদেরকেই মানুষ অনেকটা দায়ী করতো। ওনারা সেইখানে দায়ী কিনা আমি সেটা জানি না, বা আমি সেটা বলতেও চাচ্ছি না, কিন্তু মানুষ মনে করতো যে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, তারা দাঙ্গাবাজ, দাঙ্গাকে উস্কে দিচ্ছে।
এটা মনে করতো। এমনিতে দেশবাসীও কিন্তু জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জেলার এই যে আপনার যে ইউনিয়নটা, আপনি যে ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণনগর, রিসেন্টলি আমরা ভিডিও একটা দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে, ওইখানে একটা মানুষকে হত্যা করা হয়েছে। তো মানুষ হত্যার পেছনে সাধারণ জনগণের একটা ইয়ে ছিল যে আমাদের চেয়ারম্যানরা জড়িত। আচ্ছা, তো চেয়ারম্যানরা বা জনপ্রতিনিধিরা যদি জড়িত থাকে তখন এই এলাকাটাকে আর এখান থেকে বের করে নিয়ে আসার পথ থাকে না, যদি জড়িত থাকে। আমি বলছি না তারা জড়িত আছে। তা আমি পরবর্তীতে সময় দেখলাম যে আসলে জনপ্রতিনিধিদের বলিষ্ঠ হস্তক্ষেপের মাধ্যমে এসব দাঙ্গা নিরসন করাও সম্ভব, যেটা আমি করেছি আলহামদুলিল্লাহ। আমি আসার 2 বছর পুরা উপরে হলো, 2-2.5 বছরের মধ্যে এখনো পর্যন্ত ওই ব্যাপক কোনো দাঙ্গাও হয়নি, কোনো ঝগড়াও হয়নি। কিছুটা হইতে যাওয়ার পথে অনেক দাঙ্গা শুরু হয়েছিল। শুরু থেকে আমি একটা দাঙ্গা ছিল আমাদের পাশেই, বড় 2টা গ্রামে, সীতারামপুর এবং দৌলতপুরে। আমি 17 দিনের মাথায় সবাইকে হাতে পায়ে ধরে বুঝায় একটা সালিশ করে একটা সমাধান করে দিয়েছি। চেয়ারম্যান যদি মানুষের হাতে পায়ে ধরতে যায় এবং এটা করি আমি শুরুতেই, এটা নিরসনের চেষ্টা করে, দাঙ্গাটা আর বড় হওয়ার সুযোগ থাকে না। জনপ্রতিনিধিদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষ যেন দাঙ্গায় জড়িয়ে না পড়ে। একটা সময় পুরোপুরি যদি দাঙ্গায় জড়িয়ে পড়ে তো আর বের করা সম্ভব না। তো আমি যেভাবে শুরু করছিলাম, আমার শুরুটা হলো, দেন প্রথম আমি শুরু করছি করোনার সময় মানুষের পাশে দাঁড়ানো, যত সহযোগিতা লাগে সেটা নিয়ে। শীতকালে, ঈদের মৌসুমে পাশে থাকি, কাছে থাকি। তো মানুষের যখন যে চাহিদা আছে, সাধারণ মানুষের পক্ষ থেকে চাহিদা পুরা করার যথাসাধ্য চেষ্টা করেছি। ব্যক্তিগত অর্থেও করেছি, অনেক ফ্যান ফলোয়াররা সহযোগিতা করছে, তাদের অর্থ দিয়েও করেছি। আমার কাছে তো মনে হয় যে মানুষের কাছে সহযোগিতা করার জন্য বা এই যে মানুষের সাথে মিশার জন্য অনেক বেশি যে টাকা খরচ হয়, না এমন লাগে না, আসলে এত টাকা লাগে না। মানুষের কাছে গেলেই মানুষের অনেক দুঃখ দূর হয়। যে একটা লোকের ঘর নাই, আমি শুধু কাছে গেলাম, ভাই আমি আসছি, চেষ্টা করব। একটা রোগীর পাশে গেলে রোগী যেমন খুশি হয়, অসহায় মানুষের পাশে গিয়ে দোয়া করলেও অসহায় মানুষ খুশি হয়। তো আমি খুব কাছে যাইতাম, পাশে যাইতাম, মানে জনগণের পাশে একবারে ধারে ধারে বারে বারে যাওয়া। যেমন একটা উদাহরণ নেওয়া যায়, দাওয়াতে তাবলীগের যে মেহনত আজকে সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, এটা কিন্তু অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হলো ওনারা মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে যাইতেন। এই যে মানুষের দ্বারে বারে বারে যাওয়া, তো জনগণের কাছে খুব বেশি গেলে পরে অটোমেটিকলি মানুষের মনের মধ্যে চলে আসে এই কথা যে উনি আমাদের নেতা হওয়ার উপযুক্ত। বাহ, আপনার এই কথা থেকে পয়েন্ট আমি নিতে পারলাম। এটা হচ্ছে যে যখন একটা মানুষ নির্বাচন করবে, জনপ্রতিনিধি হইতে চায়, তখন সে জনপ্রতিনিধি হওয়ার জন্য বা নির্বাচনের জন্য সে মাঠে মানুষের দ্বারে দ্বারে যাবে না, সে এমনি মানুষের দুঃসময়ে, খারাপ সময়ে মানুষের পাশে থাকবে। সে যখন নির্বাচনের আগ মুহূর্তে আমরা অনেকে দেখি কিছু কিছু ভালো মানুষ তাদেরকে সমাজের পক্ষ থেকে দাঁড় করায়, কিন্তু আপনি যে বললেন ঘুষখোর, সুদখোর, লম্পট এবং জালেমরা মানুষের হৃদয়ে ঢুকে কিছু কিছু। এবং আরেকটা আশ্চর্যের বিষয় আছে, প্রার্থীরা মনে করে যে এলাকার মোরেল বা সর্দার মাতব্বর টাইপ যারা আছে তাদেরকে যদি ভালো খরচ দেওয়া হয় নির্বাচনটা করা সহজ, যেটা আমি করি নাই। আচ্ছা, আমি এই টাইপের কারো কাছে যাইতাম না। আমি যাইতাম একেবারেই হতদরিদ্র কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, তাদেরকে নিয়ে মিটিং করতাম আমি। আচ্ছা, মানে অটোরিকশার ড্রাইভার যারা, তাদেরকে বাড়িতে ডাকে মিটিং করতাম, আপনাদের চাহিদা কি, মানে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের কি দরকার সেটা বলেন। তো ওনাদের কথাগুলো শুনতাম, ওনাদের সে দাবিগুলো পুরা করার আশ্বাস দিতাম, যেগুলো এখন দিচ্ছি। তো এই যে মানে 10-12 জন সর্দার মাতব্বরের কাছে না গিয়ে 10,000 মানুষের কাছে যাওয়া, এটা আমার একটা প্রথম থেকে টার্গেট ছিল যে আমি মুরেল বা মাতব্বর টাইপের কারো কাছে যাব না, আমি যাব সাধারণ মানুষের কাছে। বাহ, সুন্দর একটা বিষয় যেটা বলতেছিলাম যে একটা ভালো মানুষকে ধরেন দাঁড় করাই দিছে যে আপনি নির্বাচন করেন। নির্বাচনের সময় যখন সে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, মানুষ কিন্তু তাকে ইগনোর করতেছে যে সে নির্বাচন করার জন্য, জনপ্রতিনিধি হওয়ার জন্য বা চেয়ারম্যান হওয়ার জন্য এত বছর দেখি নাই, ঢাকা ঢোকা ছিল, চাকরি বাকরি করছে, প্রবাসী ছিল, এখন চেয়ারম্যান হওয়ার জন্য এটা পাবলিক বলে। কিন্তু আপনার কথা হচ্ছে কি যে নির্বাচন করার জন্য বা জনপ্রতিনিধি হওয়ার জন্য না, মূলত এমনিতেই মানুষের কাছে যাওয়া। আমি সব সময় থাকি, আমি জন্মের পর থেকে আমি গ্রামে থাকি, পড়াশোনার সময়ও আবার গ্রামে চলে আসছি, কর্মজীবনেও আমি গ্রামে থাকি। এবং আমি যেহেতু সারা দেশে মাহফিল করি, অনেক দূর দূরান্ত থেকে গিয়ে মাহফিল করে বাড়িতে যেতে হয়। আমার এলাকায় তখন ব্রিজ ছিল না যাওয়ার, আমি রাত 3টা-4টার সময় ব্রিজের নৌকা দিয়ে যাইতাম। যখন ব্রিজের গার্ডার বিম মাত্র ঢালাই হয়েছে, বিমের উপর হাইটা হাইটা যাইতাম, আমি এলাকায় যাইতাম। মানে দিনের কোনো একটা সময় আমি এলাকায় সময় দিয়েছেন, মানুষের কাছে থাকতাম, মিশতাম। তো এখনো আছি এলাকায়। তো মানুষের কাছে থাকাই হলো সবচেয়ে বড় একটা পয়েন্ট। মানুষ যদি আপনাকে কাছে পায় সব সময়,
বিপদে আপদে সুখে দুঃখে, তো মানুষই বলবে যে আপনি আমাদের জনপ্রতিনিধি হইলে আমাদের জন্য সুবিধা হয়। আর মানুষ আমাকে মোটামুটি চাপ দিয়েই নির্বাচনে প্রার্থী বানাইছে। আমার অনেক হিতাকাঙ্ক্ষী যারা যারা আমার হিতাকাঙ্ক্ষীরা আমাকে খুব চাপ দিত যে আপনি একবার আসেন এই জায়গাটাতে। আচ্ছা, নির্বাচনের ক্ষেত্রে ইউপি নির্বাচনে বিশেষ করে যদি কেউ আপনার নমিনেশন নিতে যায়, সেই ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়, বা আপনি ওই সময় আমি তো স্বতন্ত্র ছিলাম, মানে একটা হলো দলীয় মনোনয়ন, যেটা দলের মনোনয়ন নিতে হয়, এটা অনেক যারা যারা নেয় তারা অনেক লং প্রসেস করে নেয়। আমি তো একেবারেই স্বতন্ত্র, আমার কোনো দল ছিল না, আমার কোনো কর্মী সমর্থক নাই, সাধারণ মানুষ। আমি লিখতাম যে সাধারণ জনগণই আমার দল, জনগণই আমার ভোটার, জনগণই আমার মার্কা, এইসব ওনারাই, মানে সাধারণ জনগণ আমার সবকিছু, আমি সবার সবাই আমার। আমার একটা ডায়লগ ছিল এরকম যে আমি সবার সবাই আমার, আমার কোনো আলাদা দল সবাই আমার। এই ডায়লগটা আমার খুব সুন্দর একটা ডায়লগ আমরা আমজাদ হোসেন আশরাফি ভাইয়ের কাছ থেকে পাইলাম, আমি সবার সবাই আমার। আমি খুব ভালো লাগছে যে আমি নির্দলীয়, নিরপেক্ষ, আমি স্বতন্ত্র, আমার কোনো দল নাই, আমি সবার সবাই আমার। তো এটা আমি খুব সুন্দর একটা বিষয় ছিল। আচ্ছা, এরপরে এবং মানুষ এটা মনে করে, মনে প্রাণে বিশ্বাস করে, আমার ইউনিয়নে মনে প্রাণে বিশ্বাস করে যে আমি গ্রাম্য কোনো গ্রুপিং বা দলাদলি বা কোন্দল আমি নাই। এটা আল্লাহর রহমতে মানুষটা বিশ্বাস করে আমার উপর সে বিশ্বাস আস্থা আছে যে উনি অলমোস্ট একজন নিরপেক্ষ মানুষ। আচ্ছা, নিরপেক্ষ মানুষ, ভালো মানুষ, আলেম, ইমাম, সবকিছু ঠিক আছে, মানুষ চাচ্ছে আপনাকে, ধরেন আমাকে মানুষ চাচ্ছে। এখন আপনাকে আমি একটা বিষয় জানতে চাবো যে আপনাকে সবাই চায়া মাঠে নামাইছে, এমন হয়েছে যে আপনাকে মাঠে নামানোর পরে আপনার খুব কাছের মানুষগুলো আপনার কাছ থেকে উধাও হয়ে গেছে? না, আমি আসলে আমার কাছে যারা ছিল, নাম বলতে হবে না, আমি নাম বলবো না, অবশ্যই না। আমার কাছে শুরু থেকে আমি দেখছি আমার জার্নিটা এরকম ছিল, প্রতিদিন আমার গতি বাড়তো, প্রতিদিন লোক বাড়তো। আচ্ছা, আমি নির্বাচন মুখী যখন শুরু করছি, এটা তো অনেক পরে, মাত্র 3 মাস আগে। আচ্ছা, 18 সাল থেকেই মানুষের পাশে থাকি, 2011 সাল থেকেই দেন দরবারে সালিশে থাকি, এবং কিছু যখন নিজে একটু রোজগার করার সুযোগ হয়েছে তখন মানুষের পাশে অর্থনৈতিকভাবে সহযোগিতা নিয়ে আগে থেকে মজবুত ছিল। আর আমার পারিবারিকভাবে একটা অবস্থান আছে, আমার 7 ভাই। আমার 7 ভাইয়ের কোনো এক ভাইয়ের নামে আলহামদুলিল্লাহ সমাজের চোখে খারাপ এরকম কোনো ব্লেমও নাই যে তার কোনো একটা ভাই লাইনচ্যুত বা পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে সোজা কথা, সমাজের কাছে আপনার ভাইদের নামে কোনো বিচার নাই। ভাইয়ের কোনো একটা ভাইয়ের নামে এমন কোনো অভিযোগ নাই যে একটা সিগারেট খায়, এরকম অভিযোগ নাই। মানে মানুষের সাথে খারাপ আচরণ করা, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আমার আব্বা আম্মার, আপনার আব্বার সম্পর্কে যদি কিছু বলতেন, আপনার 7 ভাই কেমন ভাবে মানুষ করছে যে সমাজের চোখে আপনার 7 ভাইয়ের নামে কোনো বিচার না, কোনো বিচার নাই, কোনো অভিযোগ নাই। আপনার বাবার সম্পর্কে যদি আমরা, এলাকায় কেউ বলতে পারবে না যে আমার কোনো ভাইয়ের নামে কোনো সুদের ব্লেম আছে, কোনো ঘুষের বা কারো উপর অত্যাচার করছে, কাউরে মারছে, কাউরে ধরছে, কারোর সাথে খুব রুক্ষ ব্যবহার করছে, বাবার আলহামদুলিল্লাহ নাই। আমার বাবা একজন মাদ্রাসায় পড়াশোনা করছিল কিছুদিন, সম্ভবত নাহাবিমির পর্যন্ত আমার আব্বা মাদ্রাসায় পড়ছে, এরপর আর পড়াশোনা করে নাই। উনি একজন কৃষক ছিল। আমার দাদার বেশ সহায় সম্পত্তি ছিল। আমার দাদা আমার আব্বার খুব আদর করতেন। একজন কৃষক হয়েও 7টা ছেলেকে উনি মানুষ করে গেছে। শিক্ষিত তো খুব বেশি উচ্চ শিক্ষিত করতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ করে দিয়ে গেছে। এটা বলা যায় যে মানুষ হইছে। মানে প্রত্যেকের ভেতরে দিনই সমাজ আছে, দিনই জ্ঞান আছে, দিনের ভালো জ্ঞান আছে, দিনকে পছন্দ করে, দিন লালন করে। নির্বাচনের ডিসিশন নেওয়ার পরে আপনি তো সমাজের সাথে ছিলেন, নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার 7 ভাই কি আপনার সাপোর্টে ছিল? হ্যাঁ, আমার 7 ভাই, আমার এক ভাই তো দুবাই ছিল, উনি দুবাই আছে, আর বাকি 6 ভাই মাঠে কর্মী ছিল, প্রচুর কাজ করছে তারা, মানুষের কাছে যাওয়া। এবং আমার চাচাতো ভাইয়েরও আরো আছে 8 ভাই, ওনারা 7 8 আমরা 15 ভাই, প্রায় সেম টু সেম বয়স। এরপরে আমার গোষ্ঠীতে আরো ভাই ভাতিজা আছে। আমার গ্রামের আরেকটা সবচেয়ে বড় ফসল হলো আমার গ্রামটা আশরাফপুর কৃষ্ণনগর ইউনিয়নে 7 নং ওয়ার্ডের একটা গ্রাম, আমার জন্মভূমি যে গ্রামটা। 7 নং ওয়ার্ডে 2টা গ্রাম মিলিয়ে একটা ওয়ার্ড, সীতারামপুর আশরাফপুর মিলিয়ে। তো আশরাফপুরে ভোটার মাত্র 1300। আমার 1300 ভোটারই কর্মী ছিল। 1300 ভোটার পুরো গ্রামের সবাই, গ্রামের পুরুষ নারী ছোট শিশু সহ। 1300 ভোটার না, আমার মনে হয় 1300 ভোটাররা তো কাজ করছেই, বিদেশে যারা ছিল সেটা ভিন্ন কথা, বাকি গ্রামে যারা ভোটার না তারাও মাঠে খুব কাজ করছে। মানে আমার কর্মী ছিল আমার গ্রামে একটু ফাটল নাই, মানে আমার বিপক্ষে একজন লোক ছিল না। তাই
এটা একটা আল্লাহ পাকের মেহেরবানি, নজিরবিহীন। নজিরবিহীন। দেন আবার হলো আমার আশেপাশে 6টা গ্রাম, আচ্ছা, আমার প্রতিবেশী, যেটা প্রতিবেশী মানে আমার গ্রামটা 6 গ্রামের মাঝখানে, আমার ইউনিয়নে 11টা গ্রাম, 11 গ্রামের 5 গ্রাম হলো উত্তরে আর 6 গ্রাম হলো দক্ষিণে, আমার গ্রামটা মিডলে, আর চারপাশে আরো 5টা গ্রাম। ওই 5ও গ্রামেও আমার বিপক্ষে কেউ ছিল না। এটা তো এমনি এমনি হয়নি না, এটা অনেক দিনে হয়েছে। আমার আসলে আমার কাজগুলো মানুষের কাছে গেছি। আরেকটা হলো আমি ওয়াজ মাহফিলগুলো এলাকায় খুব বেশি করতাম। আমি এখনো দেখছি আমার মাহফিলে মানুষ হয় বেশি, আমার বয়ান শুনে বেশি, আমাকে মোনাজাতের জন্য এলাকার মানুষ রাখে যায়। শেষে আমাদের চেয়ারম্যান সাহেব মোনাজাত ও করবে। আচ্ছা, মাহফিল মোনাজাত এই কেন্দ্রিক আপনার মানুষের সাথে একটা ঘনিষ্ঠভাবে মিশে একটা একটা সুযোগ আবেগ ছিল আমার প্রতি যে ওনার মোনাজাত ভাল লাগে। মানুষ আমার আমল দেখছে, এলাকায় চালচলন দেখছে, আখলাক দেখছে, একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে। আমার বয়ানেও প্রচুর পরিমাণে মহিলা থাকতো, বয়ান শুনতো, এবং মোনাজাতেরও ভক্ত আছে, আমাকে বলতো যে হুজুর মোনাজাতটা করলে ভালো হয়। তো এটা আস্থা বিশ্বাসের কারণে হয়। আমি সবগুলোকেই আসলে অনেকগুলো একসাথে হওয়ার পরেই আমি এমন একজন রেজাল্ট চলে আসছে খুব সহজে। আমি এমন একজন চেয়ারম্যানকে চিনি, উনি হচ্ছে হঠাৎ করে ডিসিশন নিছে যে আমি ইউপি নির্বাচন করব। তো তারপরে কি করবে, উনি হচ্ছে এলাকায় ঢুকেই প্রচুর পরিমাণে প্রোগ্রাম করা শুরু করছে। উনিও আলেম, তো ইসলাহি মজলিস, মহিলাদের প্রোগ্রাম, মানুষের সাথে মিশতে শুরু করছে। এগুলো আমিও ব্যাপকভাবে করতাম। আপনি যে জিনিসটা বলছেন আমি ওইটা একদম চোখে নিজে দাঁড়ায় দেখছি। উনি এমন ভাবে মানুষের সাথে মিশতে শুরু করছে, মানে উনি যদি একটা প্রোগ্রাম করে ওইখানে লোক হয় 10,000 5,000, উনি 5 জন লোক নিয়ে প্রোগ্রাম করে। ওনাকে কেউ ডাকছে, ওইখানে চলে গেছে। একটা দোকান উদ্বোধন করবে, ওনাকে একটা প্রোগ্রাম নিলে দিতে হয় 30-40,000 50,000 টাকা। মানে ওনার ব্যক্তিত্বটা হাদিয়া পায় বা ওনার ব্যক্তিত্বটা এরকম। ওনাকে একটা দোকান উদ্বোধনের জন্য ডাকছে, উনি চলে গেছে ওইখানে। তারপরে এন্ড রেজাল্ট যেটা আমি দেখলাম, এই কাজটি করতাম, মানে এই কাজগুলো খুব বেশি করছি। ছোটখাটো ইসলাহি মাহফিল, ইসলাহি মজলিস, মাদ্রাসার উদ্বোধন, দোকান উদ্বোধন, মানে দোকানে দোয়া করাবে, এলাকার মানে ছোটখাটো বিষয়ে। আমি করোনাকালে প্রত্যেকটা মসজিদে গিয়ে গিয়ে মানুষকে সতর্ক করতাম, মানে রাষ্ট্রীয় যে নিয়ম শৃঙ্খলা মেনে চলা, আমরা যেন নিয়ম নীতি মেনে চলি, এগুলো বুঝাতাম মানুষকে। আমি মানুষের কাছে খুব যাইতাম, এই মাহফিলগুলো করতাম, দিনই প্রোগ্রামগুলো করতাম। তো প্রোগ্রামেও ব্যাপকভাবে একটা সাড়া পড়ছে যে উনি আমাদের পাশে এন্ড আছেন। রেজাল্ট যেটা হয়েছে, মানে প্রচুর পরিমাণে মানুষের কাছে মিশার কারণে মানুষ আপন করে নিছে। আমি যার কথা বলতেছিলাম ওনারও এই অবস্থা হয়েছে যে এত বেশি পরিমাণে মানুষের সাথে মিশছে, মানুষের program কাছে করছে, গেলে কথা মানুষ বলছে, আপন হয়। আমি আপন এটা হয়ে যায়। দেখছি, এটা মানে এটার কোনো কাছে যাওয়ার কোনো বিকল্প নাই। বিকল্প নেই। সময় দেওয়া, একটা মানুষকে সময় দিলে পরে মানুষের আবেগ ভালোবাসা পাওয়া যায়। এটা ব্যাকফিড আছে, এটা পাওয়া যায়, এটা বাস্তবতার নিরিখে আমরা এটা প্রমাণিত আমার কাছে। আচ্ছা, নির্বাচনের যে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, আমরা জানি দেখা গেছে ইউপি নির্বাচনে অনেক কিছু মেনটেন করতে হয়, টিম ম্যানেজমেন্ট করতে হয়, মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয়, ওয়ার্ক ম্যানেজমেন্ট করতে হয়, অনেক ম্যানেজমেন্ট আছে। তো আপনি কি এমন কোনো রুলস মেনে করছিলেন না ঢালাও ভাবে? না, আমি একটু করছি। কি কি ম্যানেজমেন্ট? আমার প্রথম হলো গ্রামের যে যুব সমাজ আছে, তরুণ সমাজের কিছু সংগঠন থাকে, ক্লাব থাকে। তো ওরা খেলাধুলা করে, সাধারণত ক্রিকেট টিম বা ফুটবল টিম এরকম থাকে। আমি তরুণ সমাজকে তাদের চাহিদা পুরা করতাম। মানে ওরা খেলাধুলার কিছু সরঞ্জামাদি চাইতো, সেগুলো দিতাম। টাকাটা কত বেশি লাগে না এগুলো? না, অল্প স্বল্প দিতাম, এবং তাদেরকে সবসময় দেই। আমি এখনো দেই। তরুণ সমাজ যখন কোনো আমার কাছে চাহিদা পেশ করে যে ভাই আমাদের জার্সি লাগবে, আমাদের একটা টিম আছে, এক জায়গায় ক্রিকেট খেলতে যাবো, আমি জার্সি দিই। তো আমি আবার খেলাধুলাগুলোকে যেমন ভাবে পাশে থাকি, তো কোন কোন শর্তে খেলা যায় ওগুলোও বলে দেই। আচ্ছা, মানে শরীয়ত পরিপন্থী কাজ যেন না হয় সেগুলো অনেক বলে দেয়, এবং আমার এলাকার ছেলেরা এগুলো আলহামদুলিল্লাহ মেনটেন করে মেনে চলে। তো তরুণ সমাজকে কাছে রাখা, এরকম একটা টিম আমি তৈরি করছিলাম যে প্রত্যেক গ্রামে ওই যে সর্দার মাতব্বর সবাই তো আর খারাপ না, ভালো তো আছে। তো ও দেখছি যে উনি তো যদিও মাতব্বর, উনি সর্দার, সিনিয়র মুরব্বী অনেক আছে আলহামদুলিল্লাহ। আমি সেটা পেছনে বলা দরকার ছিল আর আগেই। তো আমি তো বারবার বললাম যে সুৎখুর ঘুষখুর যেমন লম্পট টাইপের আছে, আবার ভালো সর্দার মাতব্বর আছে যাদের কথায় মানুষের হৃদয় জাগে, প্রভাবিত হয়। তো ওই ভালো কিছু কয়েকজন মুরব্বী ছিল আমার পাশে, এলাকায় গ্রহণযোগ্য, এবং পুরো গ্রামের মানুষ ওনার কথাই চলে, ওনাকে মানে, এরকম অনেক মুরব্বীরা আমার পাশে ছিল। এটাও আমার বড় একটা, আমি মুরব্বীদের খুব শ্রদ্ধাও করি। আমার জীবনে কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করি নাই, এটা আমার মুরব্বী মেনে চলা আমি মানুষ। তো এলাকার
যদিও মনে হচ্ছে মুরব্বী অশিক্ষিত, সর্দার মাতব্বর, পড়াশোনা নাই, কিন্তু উনি অনেক বেশি অভিজ্ঞ সমাজ পরিচালনায়। সেই হিসেবে ওনাদের অভিজ্ঞতাগুলোকে আমি নিতাম, ওনাদের কাছ থেকে পরামর্শ নিতাম, ওনারা আমার পাশে ছিল। তো আমি যে টিমটা তৈরি করছিলাম, একটা মুরব্বী আমার ছিল, ওনার একটা টিম ছিল পুরো 11 গ্রামে, তরুণ সমাজের একটা টিম ছিল, যুব সমাজের ছিল, এবং মহিলাদের একটা টিম ছিল। আমাদের আলেম ওলামারাও খুব বেশি আমাকে ব্যাপকভাবে সমর্থন করছে, দোয়া করছে। তো আসলে সবাই সবার পক্ষ থেকে কাজ করছে। আমার আরেকটা বিষয় ছিল, আমি কখনো কারো বিপরীত বলতাম না। আরো তো প্রার্থী ছিল, তো ওই প্রার্থী কেউ কেউ হয়তো আমার নামে সমালোচনা করতো, আমি শুনতাম, কিন্তু আমি আমার মিডিয়া জিজ্ঞাসা করতো, আমি বলতাম না, আমি কারো বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না ভাই, উনি করে থাকলে উনি ওনারটা করেছে। কিন্তু মানুষের একটা পজিটিভিটি ছড়ায়। আমি মানুষের কাছে বলতাম যে ওনারা 2 জন সিনিয়র, 3 জনই সিনিয়র, আমরা 4 জন প্রার্থী ছিলাম, 3 জন আমার সিনিয়র, 3 জন বড় ভাই, এবং ওনারা সাবেক চেয়ারম্যান, আমার চেয়ে বেশি অভিজ্ঞ, আমি এটা মনে করি। তো ওনাদের ব্যাপারে আমি ব্যাড সমালোচনা করা, খারাপ সমালোচনা করার মতো আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আপনার ব্যাপারে তো বলছে, আমার প্রশ্ন করতো যে আপনার ব্যাপারে তো এই সেই বলছে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, বলতেই পারে, আমাকে নিয়ে সমালোচনা করতেই পারে, এটা ওনার অধিকার আছে, কিন্তু আমি নিজেকে মনে করি না যে আমি ওনার সমালোচনা করতে পারবো। তো আমি এটা সমালোচনা কখনো করতাম না। আমজাদ ভাই, একটা জিনিস খেয়াল করছেন কি, দিন শেষে কিন্তু মানুষ যখন দেখতেছে যে অমুকের গায়ে কাদা ছুটতেছে, তারপরে হচ্ছে আপনি আবার তাদেরকে উল্টা কাদাটা দিচ্ছেন না, ওরা সমালোচনা করতেছে, আপনি উল্টা সমালোচনা করতেছেন না, তখন কিন্তু মানুষের মনে একটা পজিটিভ প্রভাব পড়ে। শুধু এটা না, আমি ওনাদের প্রচার করতাম, আমি বলতাম যে ভাই আমরা 4 জন প্রার্থী, আমি এভাবে বলতাম 4 জনের এই 4টা মার্কা। তাই নাকি? কোন জায়গায় দেখা গেছে মানুষে জানতো না 4টা প্রার্থী আছে, আপনার বিপরীতে যারা, তাদের প্রচার আপনি করতেন। আমি আমার 4 জনের ভেতরে এমন একজন ছিল যে উনি যে প্রার্থী বা ওনার যে একটা মার্কা আছে এটা জানতো না মানুষ, কিন্তু আমি গিয়ে বলতাম ভাই আমাদের ইউনিয়নে কিন্তু 4 জন প্রার্থী, মার্কা এই। আচ্ছা, 4 জনের ভেতরে আপনারা যাকে নিজেদের জন্য যোগ্য মনে হয়, যার উপর আস্থা বিশ্বাস আছে, হৃদয় এবং বিবেককে জিজ্ঞাসা করে চিন্তা ভাবনা করে ভোট দিয়েন। এরকম ভাবে ভোট এবং এইটাও বলতাম যে আপনারা যাকে ভোট দেবেন, যে নির্বাচিত হবে, আমি সবার আগে তাকে মালা পরাবো। আমার কোনো কারো ব্যাপারে অ্যালার্জি ছিল না, আমি কারো সমালোচনা করতাম না, বদনাম করতাম না, এবং এখনো করি না আলহামদুলিল্লাহ। আমি বললাম না যে পাবলিকের একটা সমালোচনা ছিল, ওনারা দাঙ্গায় জড়িত, কিন্তু আমি কখনো কথা বলি না, এবং আমি এটা মনে করি না আসলে একজন জনপ্রতিনিধি কোনো দাঙ্গায় কোনো গ্রুপে জড়িত থাকতে পারে না। আর ওনাদের বিষয়গুলো যেহেতু মামলা আছে, তদন্ত আছে, এটা প্রশাসন আসলে খুঁজে বের করতে পারবে ছিল কিনা, কিন্তু আমি মনে করি না যে একজন জনপ্রতিনিধি দাঙ্গায় জড়িত থাকা দরকার এবং উচিত। আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধি জনগণের ছোটখাটো সমস্যাকে শুরুতেই সমাধান করা উচিত। আচ্ছা, এমন কোনো কি ঘটনা হয়েছে যে আপনার একজন টিম, ওই টিমের লোক ঝগড়া লেগে গেছে বা আপনার একটা নেগেটিভ ফল ছড়ায় যাচ্ছে? আমার ছোট্ট একটা ছিল, কিন্তু ঝগড়া হয়েছে না। আমার প্রতিপক্ষ একজন প্রার্থী, আমার সিনিয়র বড় ভাই, উনি প্রতিপক্ষ প্রার্থী ছিলেন, আমি ওনার নামটা নাই নিয়ে আসলাম। তো উনি যাচ্ছে ওয়ার্ক করে রাতে, তো আমার কাছে পরে খবর আসছে যে আমার পক্ষের কিছু ছেলেরা ওনার গাড়িতে অ্যাটাক করছে। আচ্ছা, এই খবরটা আমি সকালে পাইছি। আমি রাতে অ্যাটাক হয়েছে, আমার তখন থেকে মোবাইল বন্ধ ছিল, চার্জ ছিল না। সকাল 9টার সময় মোবাইল খুঁজছি আমি, তখন আমি মানে নির্বাচনের দিন, আগামীকাল নির্বাচন, আজকে রাতে আমার লোক বল তার গাড়িতে ভাঙচুর করছে, হামলা করছে, পুরো এলাকায় রিউমার ছড়িয়ে গেছে। আচ্ছা, আমি জানি না সকাল 9টার সময় আমার আবার এত হেডেক ছিল না, নির্বাচন রেজাল্ট কি আসবে না আসবে, আমি দিব্যে আরামে ঘুমাইছি। আমি সারাদিন কাজ করছি আর 7-8 ঘন্টা ঘুমাইছি। নির্বাচনের আগের রাতে আমি পেরেশানি নাই, আমি ঘুমাইছি যে রেজাল্ট তো আল্লাহ পাক না। আমি ওই দিনও রাত সম্ভবত 2টায় ঘুম দিছি, ফজরের সময় উঠছি, ফজর পরে কতক্ষণ হাইটা আবার ঘুমাইছি, সকাল 9টায় ঘুম থেকে আমার কোনো হেডেক নাই যে আমার ভোট আসবে কি না আসবে, রেজাল্ট আসবে কি না আসবে। এই ভিডিওটা যদি কোনো জনপ্রতিনিধি দেখে থাকে, আমি শিওর ছিলাম। এক মিনিট, এই ভিডিওটা যদি কোনো জনপ্রতিনিধি দেখে থাকেন, যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন অথবা যারা কারোর জন্য নির্বাচন করেন, নির্বাচনে সহযোগিতা করেন, আপনাদেরকে মনে হয় যে একজন প্রার্থী যে সিরিয়াস এবং সমাজের একটা পর্যায়ে আছে, যে সম্ভাবনাময়ী প্রার্থী, এমন একজন প্রার্থী নির্বাচনের আগের রাতে ঘুমাইছে, তারপরে ফজরের নামাজ পড়ে নির্বাচনের দিন
সকালে আবার ঘুমাইছে। আমরা তো বাংলাদেশের যে পরিস্থিতিটা নির্বাচনের আগে আমি দেখি ঘুম অবস্থা থেকে খারাপ। উইঠা গোসল করে গিয়া দান ভোট দিলাম। আল্লাহ, আমার কোনো পেরেশানি ছিল না, এটা আল্লাহ পাকের মেহরবানি। আমার লাইফে কোনো পেরেশানি নেই, পেরেশানি থাকবে না, আপনি তো থাকে না। ফাউন্ডেশন মজবুত করে আমি আছেন। ফাউন্ডেশন মজবুত, জনমত ছিল, আমি জানতাম আমার রেজাল্ট আমার কানে আসতো। এবং আমি আরেকটা কথা বলেই ফেলি, আগের লাইলাতুল কদরে অর্থাৎ রমজানের শেষ দশে কদরের রাত তো বেজুর রাতে হয়, তো আমি প্রত্যেক বেজুর রাতে ইস্তেখারা করছি নির্বাচনে যাব কিনা, নির্বাচন করব কিনা, রেজাল্ট আসবে কিনা। আমি আলহামদুলিল্লাহ তখনই আমি ফেসবুকে লিখে ফেলছিলাম আবেগে যে আমার নির্বাচনের রেজাল্ট সম্পর্কে আমার জানা হয়ে গেছে। এটা প্রায় 6-7 মাস আগে লিখছি আমি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে বলি, ইস্তেখারা হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করার মতো একটা আল্লাহর সাথে ব্যাপার আর কি। পরামর্শ করা। যে আল্লাহর সাথে পরামর্শ করার পরে ওইখানে একটা মনে মনে একটা সাড়া দেয়, মনটা একদিকে সাক্ষী দেয় যে হ্যাঁ আমার তুমি এই এটা করতে কাজটা পারো ভালো হবে, বা তুমি এটা করলে ভালো হবে না, এমন মন সাক্ষী দেয়। তো ইস্তেখারার মাধ্যমে উনি আগে থেকেই হচ্ছে টের পেয়ে গেছে যে ওনার নির্বাচনের রেজাল্ট। হ্যাঁ আমার রেজাল্ট সম্পর্কে আমার একটা ধারণা চলে আসছিল। আচ্ছা, পরে কি হয়েছিল? ওই আপনার লোক যখন পরে যখন ওই অ্যাটাক করছে, অ্যাটাক করছে তার আমি জানি না, আমি সকালে শুনছি ওনার ভিডিও বক্তব্য লাইভে আসছে, উনি আচ্ছা ওনার গাড়িতে অ্যাটাক করছে, কে বা কারা করছে আমি তো আর জানি না। এই 11টার দিকেই মিডিয়া চলে আসছে। মিডিয়া এসে আমাকে এক জায়গায় পেয়ে আমার জিজ্ঞেস করছে যে আপনার ছেলেরা, আপনার লোকেরা হ্যাঁ অমুক প্রার্থীর গাড়িতে ভাঙচুর হামলা করছে, আপনি কি জানেন? আমি বলছি ভাই আমি কিচ্ছু জানি না। আর রাতে অ্যাটাক করছে, যে রিউমারটা ছড়ানো হয়েছে, হ্যাঁ এটা একটা রিউমার ছিল, রিউমারটা ছড়ানো হয়েছে সম্ভবত আজকের দিনে যেন ভোটে এদিক সেদিক করা যায়। তো জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, নির্বাচনের 3 দিন আগেই তো স্ট্রাইকিং ফোর্স থাকে, আনসার থাকে, বিডিআর থাকে, সেনাবাহিনীর লোক চলে আসে। 3 দিন আগের থেকে কিন্তু পুরো এলাকায় টহল থাকে। তো রাতে অ্যাটাক করবে আগের রাতে, এটা স্ট্রাইকিং ফোর্সের কেউ জানে না, ম্যাজিস্ট্রেট জানে না, আমিও জানি না। তো বলছে উনি তো বলছে এই কথা, উনি বলতেই পারে। এমনি কি অ্যাটাক হয়েছিল নাকি? উনি বলতেই পারে। পরে আমি শুনছি যে সামান্য ছোটখাটো তর্ক বিতর্ক হয়েছিল, এটাকে অনেক বড় অনেক ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করছে, যেটা মানুষ আর তেমন নেয় নাই, বিষয়টাকে নিচে নেয় ভাবে। তো অ্যাটাকটা আসলে এইভাবে হয় নাই, ওই একটু ভুল বুঝাবুঝি ছিল রাস্তায়, ভুল বুঝাবুঝির মধ্যে কথা কাটাকাটি হয়েছে বা কি হয়েছে না হয়েছে, পরে আমরা একটা সমাধান করছি। এমনিতে তো আমরা দেখি যে নির্বাচনের এছাড়া আমার কর্মীদের পুরো এলাকায় একটা আওয়াজ ছিল যে চেয়ারম্যান প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফি যেমন ভালো মানুষ, এটা মনে করতো মানুষ, বলতো যে উনি যেমন ওনার কর্মী সমর্থকরাও তেমন। এমনি আমরা যেটা জানি যে নির্বাচনের দিন হচ্ছে ভোটের কারচুপি হয়, বা অনেক জায়গায় দেখি যে প্রার্থী যদি সবল থাকে ভোটের কারচুপিটা হয় না, যে একজনে হচ্ছে একদম কেন্দ্র বন্ধ করে ভোট নিয়ে যাচ্ছে। এই জন্য শুরুতেই আমাদের নবীনগর উপজেলার বা নবীনগর আসনের সাবেক এমপি যিনি ছিলেন নির্বাচনকালীন সময়ে, আমাদের এবাদুল করিম বুলবুল মহোদয়, ওনাকে ধন্যবাদ দিতে হয়। এখন তো আমাদের এমপি আছেন আমাদের মাটি ও মানুষের নেতা ফয়জুর রহমান বাদল ভাই, উনি চমৎকার ভালো মানুষ। তো বুলবুল ভাই অনেক ভালো মানুষ ছিলেন, উনি অলমোস্ট একজন নামাজি মানুষ। নির্বাচনের সম্ভবত আমি 15 দিন আগে 14 দিন আগে মার্কা পাইছি, তো মার্কা পাওয়ার সম্ভবত পরের দিন ওনার অফিসে আসছি। আমি বললাম যে বুলবুল ভাই, আমি তো নির্বাচনে প্রার্থী, আমি তো সাধারণত আমি আপনার দল করি না, আপনি আওয়ামী লীগের এমপি, ক্ষমতাসীন দলের এমপি, আপনার দলীয় প্রার্থী আছে, দলীয় মার্কা আছে, আর আমি স্বতন্ত্র নিরপেক্ষ মানুষ, আমি রাজনীতিও করি না, কারণ আমি প্রার্থী। নির্বাচন কি ফেয়ার হবে আপনি বলেন, এমপি মোদিকে বলছি, নির্বাচন কি শতভাগ ফেয়ার হবে? আপনি যদি বলেন নির্বাচন ফেয়ার হবে, আমি নির্বাচন করব। আচ্ছা, আওয়ামী লীগের এমপি কে গিয়ে বলছি নির্বাচন সুষ্ঠু হলে আপনি নির্বাচনে যাবেন? হ্যাঁ, আমি নির্বাচন করব। আর যদি মনে হয় যে নির্বাচনে কারচুপি হবে, আপনার কোনো প্রভাব থাকবে, আপনার দলীয় কোনো প্রভাবে নির্বাচনটাকে শুধুমাত্র আমাদেরকে গাধার মতো খাটায় নির্বাচনটাকে নিয়ে যাবেন, আমি আপনাকে খোলামেলা বলছি, এরকম কিছু থাকলে আমি নির্বাচন এমনিতেই ছেড়ে দেবো, এই জাতীয় নির্বাচন আমি করব না। আমাকে এমপি মহোদয় বলছিল, আমি কথা দিলাম নবীনগরের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নির্বাচন ফেয়ার হবে, শতভাগ নিরপেক্ষ হবে, জনগণ যাকে ভোট দিবে সে চেয়ারম্যান হবে। তো আমি ওনার কথাকে বিশ্বাস করছিলাম এবং সেই কথার শতভাগ বাস্তবতা ছিল, নির্বাচন ফেয়ার ছিল, জনগণের ভোটেই নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছিল নবীনগরে। তো নবীনগরের এমপি মহোদয় যিনি সাবেক এমপি ছিলেন, নির্বাচন শতভাগ ফেয়ার দেওয়ার কারণে ওনার বলিষ্ঠ ভূমিকা ছিল। উপজেলা প্রশাসক যিনি ছিলেন ইউনু আকরামুল সিদ্দিক মহোদয়, উনিও অলমোস্ট খুব ভালো মানুষ ছিল।
এখন কি আছেন উনি? হ্যাঁ, উনি চলে গেছেন। উনি বর্তমানে চাঁদপুর এডিসি তে আছেন। উনি আচ্ছা, আমি একটা সত্যিকার অর্থে ভালো মানুষ। একটা মাহফিলের জন্য আমি ওনার কাছে অনুমতি নিতে গেছিলাম। উনি আমাকে খুব হেল্প করছে এবং খুব ভালো মানুষ উনি। খুব ভালো মানুষ, আমাকে মাহফিল ওনার আচরণ ব্যবহার খুবই ভালো, উনি ভদ্র মানুষ। আল্লাহ পাক, উনি যখন বিদায় নিছে, ওনার বিদায় নেওয়ার সময় আমি বলছিলাম যে আল্লাহ পাক আপনাকে আরো বড় করেন এবং বড় চেয়ারে বসিয়ে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া আবার আমাদের খেদমতে নিয়ে আসেন। তো ওনার জন্য এখনো দোয়া করি। উনি চাঁদপুর এডিসিতে আছে। আমি মনে প্রাণে চাই উনি ডিসি হোক এবং ব্রাহ্মণবাড়িয়া ডিসি হয়ে উনি আসুক। খুবই ভালো মানুষ। আচ্ছা, আমি একটু চিনি ওনাকে। না, সরকারি কর্মকর্তা অফিসাররা এত ভালো হয় না সাধারণত, উনি অনেক ভালো মানুষ। তো উনিও নির্বাচনটাকে ফেয়ার দেবে, যেহেতু ওনাদের হাতে ক্ষমতা আছে নির্বাচন ফেয়ার করার, এবং ওনারা চাইলে নির্বাচনটাকে বানচাল করতে পারে। ইউএনও চাবে যে নির্বাচন সুষ্ঠু হোক, এমপি চাবে যে নির্বাচন সুষ্ঠু হোক, সেখানে তো আর এবং আমাদের আরেকটা কথা, থানার ওসি যিনি ছিল আমিনুর রশিদ, চট্টগ্রামে, আমি কক্সবাজারে, হ্যাঁ কক্সবাজারে, উনিও চমৎকার। উনি দেখতে যেমন সুন্দর, মানুষ হিসেবে খুব ভদ্র ছিল, ভালো ছিল। উনিও আমাকে বলছিল, আমজাদ ভাই নির্বাচন 100% ফেয়ার হবে, আপনি মাঠে কাজ করেন। সব মিলিয়ে নির্বাচন ফেয়ার ছিল। এমন লোক প্রত্যেকটা থানায় দরকার। আমি মনে করি সারা বাংলাদেশে যদি চিন্তা করেন, আপনার নির্বাচনকালীন এমপি, হ্যাঁ এমপি একজন সৎ লোক, ইউনো একজন সৎ লোক, তখন ওসিটাও ছিল সৎ, এবং উনি মনে এত অল্প সময় ছিল নবীনগর, ঠিক না? এর চেয়ে কম সময় কোনো ওসি থাকে না। এইভাবে যদি প্রত্যেকটা থানায় এভাবে এমপি, ইউনো, ওসি সৎ লোক থাকে, তাহলে সৎ লোকরা আবার বাংলাদেশ এগিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। আমাদের নবীনগরকে আমি মডেল মনে করতে পারি। নির্বাচনকালীন সময়টা নবীনগর পুরো বাংলাদেশের নির্বাচন শতভাগ ফেয়ার নির্বাচন হিসেবে নবীনগরটা মডেল। বাকি সারা বাংলাদেশ নিয়ে তো আর আমার কথা বলার সুযোগ নাই, আমি জানিও না। নির্বাচন সম্পর্কে পক্ষে বিপক্ষের দ্বিমত থাকে, কিন্তু আমাদের এখানে ফেয়ার ছিল, তো জনগণ ভোট দেওয়ার সুযোগ পাইছে। এরপরে নির্বাচনের যে পরবর্তী কিছুদিন পরে, মানে আপনি যখন নির্বাচিত হইলেন, হওয়ার পরে হঠাৎ করে একদিন আমি সম্ভবত ফেসবুকে দেখলাম কোথাও একটা গান বাজনার আয়োজন হচ্ছিল, তারপরে আপনি গান বাজনা বন্ধ করে দিলেন। সেটা ছিল আসলে গান বাদ্য বলতে সাথে সাথে, হ্যাঁ নির্বাচিত হয়েছি। আমার পাশে নতুন ব্রিজ হয়েছে, কৃষ্ণনগর বাজারের ব্রিজ, পাগলি নদীর উপর ব্রিজ। তো নতুন হইলে যা হয় আর কি, পর্যটকরা আসে। আর পর্যটক কিন্তু বাংলাদেশে উঠতি বয়সের ছেলেমেয়েরা। তো উঠতি বয়সের ছেলেমেয়েরা নৌকা রিজার্ভ করে, বক্স ভাড়া করে এখানে এসে তারা অবৈধ কিছু কাজেও জড়িয়ে পড়ে। অবৈধ নৃত্য গানের আয়োজন হয়, নাচানাচির আয়োজন হয়। তো অনেক সময় এগুলোকে কেন্দ্র করে ইপটিজিং হয়, ইপটিজিংকে কেন্দ্র করে ঝগড়া দাঙ্গা হয়। তো আমি থানায় জিডি করছি একজন জনপ্রতিনিধি হিসেবে। এইটুকু এই ধরনের অনৈতিক কোনো কাজ এখানে আমার এলাকায় হবে, এটা আমি দিতে পারি না। থানায় জিডি করে, বিশ্বাস করেন, আপনি যখন এটার বিরুদ্ধে অ্যাকশন নিছেন, মানে ভালো মানুষরা অনেক সময় সমাজে গান বাজনা বা খারাপ কাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরে ওইটা আর বেশি দিন স্থায়ী হয় না। আপনি একজন জনপ্রতিনিধি, একজন আলেম, একজন ভালো মানুষ হয়ে যখন অ্যাকশন নিছেন, আর সাথে সাথে এটা যখন একদম কার্যকর হয়েছে, আমরা তো দূর থেকে দেখছি ফেসবুকে, এতটা ভাল লাগছে, আমার পশম দাঁড়ায় গেছে এখন, এমন অনেক শরীরে কাটা দিয়ে উঠছে। ঠিক আছে, মানে আমার কাছে এত ভাল লাগছে, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, যে একজন আলেম চেয়ারম্যান হয়েছে, হওয়ার পরেই সাথে সাথে একটা অ্যাকশন যে সমাজে গান চলবে। মানে আমাদের এলাকায়, এই এরিয়াতে কেউ পুরো আমাদের এলাকায় বক্স বাজিয়ে, এলাকায় গাড়ি ভাড়া করে বক্স বাজিয়ে গেলে পরে আমাদের যদি দৃষ্টিগোচর হয়, আমরা সেটাকে প্রোটেক্ট করি, মানে প্রতিহত করি এবং করতে পারি। প্রশাসনিক ভাবেও নির্দেশনা দেওয়া আছে। মূলত প্রশাসনের যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলেও দেশে অনৈতিক কাজ থাকবে না। সমাজে একদম মানে আলেম, ভালো মানুষ, ইমাম, কিন্তু দুর্ভাগ্য হলো জনপ্রতিনিধির প্রয়োজন। আমি জনপ্রতিনিধি নিজেই এসব কাজে জড়িয়ে পড়ে, মাদকাসক্ত থাকে, মাদক কারবারি থাকে। দেখেছে গায়ে হলুদের অনুষ্ঠানে জনপ্রতিনিধি যিনি নাচানাচি করতেছে, তখন তো এসব অনৈতিক অপকর্ম ফিরানো তার পক্ষে সম্ভব নয়। খুবই ভালো লাগছে। আরো কিছু কার্যক্রম ছিল আপনার, আমার দেখা, খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি যখন নির্বাচনের পরে পরিষদে গেলেন, ওইখানে সম্ভবত কয়জন মেম্বার থেকে? 13 জন? আরো 12 জন মেম্বার। মানে আপনি ছাড়া 12 জন? 9 জন পুরুষ, 3 জন মহিলা। তাহলে হলো 12 জন, আপনি সহ 13 জন? আমি সহ 13 জন। আচ্ছা, ওই বাকি 12 জন কি আপনাকে, ধরেন ওরা তো সবসময় হচ্ছে একজন গায়রে আলেমকে বা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করতে? আমার ইউনিয়নটা আসলে এই স্বাধীনতার 52-53 বছরে কোনো আলেম নির্বাচিত চেয়ারম্যান আসে নাই। ইভেন আমার ইউনিয়নের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি ছিলেন একজন হিন্দু ভদ্রলোক। অর্থাৎ হিন্দু প্রধান একটা এলাকা। এরপরে এখনো পর্যন্ত কোনো আলেম
শুধু আমি আসছি 52-53 বছর পরে। তো আর বাকি মেম্বার যারা আছে কেউ আলেম না, তারা গায়রে আলেম। তবে প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ডাল কাকতালীয়ভাবে মিলে যাওয়া। আমার পরিষদের মেম্বাররা সবাই আলেম ভক্ত, আলেম আমাদের পছন্দ করে এবং আমাকেও তারা খুব বেশি শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, সহযোগিতা করে। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হলো আমার পরিষদের কোনো মেম্বারদের খুব বেশি একটা অর্থনৈতিক যে চাহিদা, লোভ, লিপসা, লালসা এগুলো নাই। এই 22,000 ভোটারের আমি একটা ইউনিয়নে অনেকটাই বোঝানোর চেষ্টা করি, ইন্সপায়ার করি এবং আমার কথাগুলো তারা মেনেও চলে। আপনার ইউনিয়নে তো 22,000 ভোটার, এই 22,000 ভোটারের ইউনিয়নে আপনি নির্বাচন করতে কত টাকা খরচ হয়েছে? আসলে নির্বাচনের টাকার খরচটা হলো সরকারি নিয়ম হলো 5 লক্ষ টাকার উপরে খরচ করা যাবে না। আচ্ছা, 5 কোটি গভর্নমেন্টের একটা রুলস আছে আচ্ছা, যে তার নির্বাচনী ব্যয় হবে সর্বোচ্চ 5 লক্ষ। তো এটা হলো নির্বাচনী একটা রুলস, এর বেশি খরচ করার সুযোগও থাকে না। আর স্বাভাবিকভাবে মানুষের মেহমানদারি করতে গিয়ে যেটা হয় সেটা তো বেহিসাব, যতটুকু করা যায় এটা নিজেরা করেছি, কোনো হিসাব ছিল না। এমনিতে তো আমরা দেখি যে সাধারণ কিছু কিছু ইউনিয়নের 4 কোটি 5 কোটি টাকা পর্যন্ত একজন চেয়ারম্যান খরচ করে ফেলে। হ্যাঁ, 2-4 শুনি এগুলো, মানে মানুষের ন্যায় মানুষে খরচ করে, আসলে খরচের তো শেষ নেই। আচ্ছা, যাই হোক, এখানে মনে হয় কিছু ক্রাইটেরিয়া আছে। তো আপনাদের যে এত বেশি খরচ করতে হয় না এটা আমি জানি, আপনি খরচ করেন না এত বেশি এটাও আমি জানি। তো একটা বিষয় আমি বলবো যে আপনি যত টাকাই খরচ করছেন, এমন কি হয়েছে যে আপনার ইউনিয়নের কোনো মেম্বার আপনার চেয়ে বেশি টাকা খরচ করছে? না না, মেম্বারদের এত খরচ করতে হয়। আমার খরচটা একটু বেশি হয়েছে। আচ্ছা, চেয়ারম্যান হিসেবে আমার এলাকাটা বড়, এই খরচটা আমার স্বাভাবিকভাবে আমি ওই নির্বাচন কেন্দ্রিক যখন নির্বাচনের জন্য খরচ না, অ্যাকচুয়ালি মানুষের আসা যাওয়ার ভাড়াটা, হ্যাঁ, মানুষের অন্তত চা পান খাওয়ানো, মেহমানদারি, যেটা 22,000 মানুষ ভোটার, ওই এলাকায় চা খাওয়াইলে তো অনেক টাকা হয়, পোস্টার টুস্টার তো অনেক বেশি হয়। তো এটা হলো নির্বাচনী ব্যয়টা, যেটা সরকারি রুলস, তো 5-এর উপরে যাওয়া যাবে না। এরপরে হলো অনেকেই খরচ করে অনেক টাকাই, কিন্তু সে বলতে পারবে না যে আমি এত টাকা খরচ করছি। বুঝতে পারছি না, আমি এটা জিজ্ঞাসা করছি কেন, আমি একটা ইউনিয়ন চিনি, ওই ইউনিয়নের চেয়ারম্যান আলেম, ঠিক আছে, উনি একজন মুফতি, উনি ইমাম ছিলেন। তো উনি যে চেয়ারম্যান হয়েছে এত অল্প টাকা খরচ করছে, বলা যায় খরচ করেই নাই। ওনার ইউনিয়নেরই একজন মেম্বার ওনার চেয়ে 3 গুণ বেশি টাকা খরচ করছে। হয় অনেক জায়গায় এরকম। হ্যাঁ, মানে চেয়ারম্যান যে টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে, মেম্বার তার চেয়ে বেশি খরচ করছে। এত টাকা যে খরচ করে ফেলতেছে, পরে তো একটা খিদা থাকে। মাঠে জনগণের পাশে থাকলে খরচটা বেশি করা লাগে না। মানে পূর্ব থেকে আপনি যে ফাউন্ডেশনটা মজবুত করে আসছেন, এভাবে করে গেলে টাকা দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ থাকে না। অনেক সময় এমনই হয় আমার প্রতিপক্ষ প্রার্থী অনেক টাকা খরচ করছে, কিন্তু মানুষ তারে ওইভাবে সাড়া দেয়নি। তো টাকার পেছনে যে মানুষ ঘুরে একটা কথা, ওইটা নির্বাচনে ভালো মানুষ পাইলে আর ওইটা থাকে না। মানুষ ভালো মানুষের পেছনে যায় এবং এখনো মনে করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার নেতা হিসেবে একজন ভালো নেতা চায়, ভালো মানুষ চায়। আপনি তো খেদমতের উদ্দেশ্যে একজন নেতা হইছেন, মানুষের খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ। সমাজ থেকে কি কি জিনিস খারাপ, যেটা আপনি চেয়ারম্যান হওয়ার আগে আপনার সমাজে হইতো, আপনি চেয়ারম্যান হওয়ার পরে বন্ধ করে দিয়েছেন? এর মধ্যে একটা হচ্ছে গান বাজনা, বন্ধ করার চেষ্টা করতেছি, প্রকাশ্যে জুয়া, আর কি কি আছে যে আপনি এটা বন্ধ করছেন? এবং একজন ভালো মানুষ যদি জনপ্রতিনিধি হয়, সমাজ থেকে চাইলে এই জিনিসগুলো বন্ধ করতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনাদের এলাকায় হচ্ছে দাঙ্গা হাঙ্গামাটা প্রচুর পরিমাণে ছিল এবং সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের শেল্টারে এই কাজগুলো হইতো। আপনি বলেন না বলেন আমরা জানি বা শুনি সোশ্যাল মিডিয়ায় শোনা কথা এগুলো। এখন আপনি হওয়ার পরে আমরা দেখতেছি যে এগুলো অনেকটাই কম। আমার ইউনিয়নে আমি যখন শপথ নেই, ওই দিন আমার বক্তব্য ছিল ডিসি অফিসে যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় চেয়ারম্যানরা মাদক নিয়ে কথা বলতেছে, মাদকের ভয়াবহতা নিয়ে। আমার ইউনিয়নে দাঙ্গার ভয়াবহতা নিয়ে আমাকে কথা বলতে হবে। আমি জাস্ট শুধুমাত্র আমার ইউনিয়নে দাঙ্গা চাই না, রোডঘাট, শিক্ষাগত, অবকাঠামোগত উন্নয়ন যেগুলো আছে এগুলো এমপি মহোদয় খুব হার্ডলি কাজ করে, এলাকায় কাজ হচ্ছে, কাজ চলমান আছে। আমার ইউনিয়নের সবচেয়ে বেশি চাহিদা ছিল এলাকায় ঝগড়া না হোক। আমি মোটামুটি এই ব্যাপারে নিজেকে সফল মনে করতে পারি, যা ঝগড়া নাই, আমি ঝগড়াটাকে নিরসন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আমার বড় একটা অন্য সবকিছুর চেয়ে এটা ছিল প্রধান টার্গেট, যে এলাকায় জনপ্রতিনিধি হিসেবে কোনো দলে যাব না, কোনো গ্রুপে যাব না, কোনো দাঙ্গাকে সমর্থন করব না। আমি দাঙ্গার ব্যাপারে জিরো টলারেন্স। আলহামদুলিল্লাহ। এবং আমরা আলহামদুলিল্লাহ আমার জনগণ চায় দাঙ্গা না হোক। এখন আপনার ইউনিয়ন তো আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানার মধ্যে একটা মডেল হয়ে দাঁড়াচ্ছে।
যেখানে সবচেয়ে বেশি দাঙ্গা হইতো, এখন দাঙ্গা নাই। এখন কৃষ্ণনগরকে একটা সময় দাঙ্গা নগর বলা হতো, দাঙ্গানগর বলা হতো। এখন মানুষের মুখে আছে যে এটা শান্তির নগর হয়েছে। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলেমিশে আছে, একাকার হয়ে আছে। এখন আপনি যে খেদমতটা করতেছেন, হ্যাঁ, আপনি তো একটা চেয়ার আছেন, চেয়ারম্যান একটা উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ভবিষ্যতে কি এই খেদমতের প্রসারটাকে আরো বাড়ানোর পরিকল্পনা আছে, এর চেয়ে উপরের? আমি সবসময় স্বপ্ন দেখি, মানুষের স্বপ্ন অনেক বড় হওয়া উচিত। আমাদের মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহর কাছে অনেক আছে, বেহিসাব আছে, তুমি চাই নাও যা চাইতে পারো। আমি অনেক বড় খেদমত চাই বাংলাদেশের। আমার স্বপ্ন আছে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে গিয়ে খেদমত করার, যদি আল্লাহ পাক সুযোগ দেন। স্বপ্ন আমার অনেক বড়, এবং আমি চাই বাংলাদেশের সকল আলেম ওলামারা, বিশেষ করে অর্থনৈতিকভাবে একটু সুযোগ সুবিধা যাদের আছে, তারা এই মাঠে কাজ করুক। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে চেয়ারম্যান আলেম হোক, কোনো ব্যাপার না। প্রত্যেকটা আসনে আলেমরা এমপি হোক, স্বতন্ত্র প্রার্থী হোক প্রয়োজনে। মানুষ ভালো মানুষকে চায়। আমার নবীনগরে 5 লক্ষ ভোটার, আমার মনে হয় আমার উপজেলার মানুষ ভালো মানুষকে এমপি হিসেবে দেখতে চায়, এবং সেই কারণেই বর্তমান এমপি ফৈজুর রহমান বাদল ভাইয়ের সমর্থনে মানুষ একচেটিয়া ছিল। উনি ভালো মানুষ হিসেবেই ওনাকে চায়। তো এর চেয়ে বেটার ভালো যদি কেউ আসে, মানুষ তাকেও গ্রহণ করবে, এটাই সত্য কথা। না, একটা জিনিস খেয়াল করলাম, মানে আপনার জানিটা শোনার পরে যেটা মনে হলো, একজন আলেম যদি সমাজে একটু কাজ করে, নির্বাচনের সময় গিয়ে নির্বাচন কেন্দ্রিক না, আপনি যেটা বললেন, মানুষের সাথে মিশে খেদমত করে, ইসলামী মজলিস করে, মসজিদে যায়, দোকান উদ্বোধনে যায়, অসুস্থকে দেখতে যায়, 2-4টা বছর যদি কাজ করে, মানে তার কোনো ব্যাপারই না, ব্যাপার না, চেয়ারম্যান হওয়াটা কোনো বিষয় না। একজন আলেম একজন মাদ্রাসার ক্লাসের ফাঁকে ছুটিতে গেল, মাসে 3 দিন এলাকায় সময় দেখ। কারণ অন্যান্য জনপ্রতিনিধি বছরে 3 দিন থাকেন এলাকায়, হ্যাঁ, আর মাসে 3 দিন যে সময় দেবে, সে অবশ্যই জনগণের কাছে বেশি যেতে পারবে। যে যত বেশি যাবে, মানুষ তাকে গ্রহণ করবে, ভালোবাসবে। এটা আমার এলাকার আমাদের এলাকা যেমন দাঙ্গা প্রবণ এলাকা, আবার এই কালচারটা আছে, মানুষ যারা পাশে পায় তারা মূল্যায়ন করে। আমাদের এলাকার মানুষ, দাঙ্গাটা কিন্তু আবেগ থেকে হয়, আবেগ প্রবণ। ব্রাহ্মণবাড়িয়াতে দিল নরম, দিল নরম আছে, আলহামদুলিল্লাহ। রক্তটা একটু গরম, মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা, নতুন যারা নির্বাচনে আসতে চায়, ভালো মানুষ, সমাজকে পরিবর্তন করতে চায়, আপনার মতো এইভাবে খেদমতের উদ্দেশ্যে জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চায়, এমন যারা নতুন চিন্তা ভাবনা করতেছে বা সামনের ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, এমন নবীনদের জন্য, যারা ইতিপূর্বে মাঠে কাজ করে নাই, এখন থেকে শুরু করবে, হ্যাঁ, ধরেন আজকের এপিসোড দেখলো, তার মাথায় একটা চিন্তা আসলো, আপনি এমন একজন মানুষের জন্য 5টা উপদেশ বা 5টা দিক নির্দেশনা যদি দেন, যে এই কাজগুলো করলে তার জন্য সহজ হইতে পারে। আমি 1 নম্বরে বলবো, আপনি এলাকায় সময় দেন। 2 নম্বরে, আপনি ভালো থাকেন, আপনার চারপাশ ভালো রাখেন, মানুষ যেন খারাপ না বলতে পারে, পজিটিভ। আপনিও ভালো, আপনার ভাই বেরাদারও ভালো। এটা মানুষ পরিবারকে তখন খুব খোঁজে, এই পরিবারটা ভালো কিনা। আচ্ছা, তো নিজের পারিবারিক অবস্থানটাকে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, বড় ধরনের কোনো ব্লেম যেন পরিবারের উপর না থাকে। 3 নম্বর হলো, আপনি নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের একটা ধর্ম হলো, আপনি নির্বাচনের প্রার্থী, সেটা মানুষকে জানান দিতে হবে, অবশ্যই বলতে হবে। জনগণ বলবে, আপনিও বলবেন, যা আপনারা যদি আমাকে চান, আমি নির্বাচনের প্রার্থী হব। জানান দেওয়াটা খুব জরুরি। জানান দিলে সাধারণ জনগণ প্রস্তুতি নেয়, আপনাকে খুঁজে, আপনাকে সার্চ করে যে আপনি আসলেই যোগ্য কিনা। আচ্ছা, তো মানুষের ভেতরে আগের থেকেই কাজ শুরু হয়। 4 নম্বরে, অর্থনৈতিকভাবে অবশ্যই কিছুটা স্বাবলম্বী থাকা, কিছুটা অর্থনৈতিকভাবে নিজের কর্মসংস্থান ঠিক রাখা, নিজের সবকিছু মানে প্রতিষ্ঠিত হওয়া। হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়া। একেবারেই অর্থ নাই, নিজের পরিবার ঠিক মতো চলে না, পারিবারিকভাবে আপনি খুব অসহায়, আপনাদের নির্বাচনে প্রতিনিধি হয়ে যাওয়া হুট করে, এটা আমার কাছে মনে হয় যে উচিত না। তা অন্তত এগুলো তো, যেমন আমাদের হজ ফরজ, তো অর্থনৈতিক একটা বিষয়ের উপর আছে। তা নির্বাচনটাকে এভাবে নিতে পারেন যে আমার কিছু অর্থ থাকা দরকার আছে, অর্থনৈতিকভাবে কিছুটা প্রতিষ্ঠিত হওয়া। খুব মানে বিলাসিতার কথা বলছি না, যেটা প্রয়োজনে সমাজের দরকার হয়, মানে নিজে চলতে পারবো, 2-1 মানুষকে হেল্প করতে পারবো, এইটা। 5 নম্বর হলো যে অবশ্যই ভালো কাজগুলো করা, নিজে মন্দ কাজে না জড়ানো। সমাজে যত ভালো কাজ আছে, সকল ভালো কাজ নিজে করা, ভালো কাজে সহযোগিতা করা। আপনাকে যখন সাধারণ মানুষ ভালো কাজে পাবে, তো আপনাকে অবশ্যই চিন্তা করবে যে এই লোকটাকে দিয়ে কিছু হবে, এটা হওয়া সম্ভব। আমি যতটুকু বুঝলাম আপনার কথা শুনে, যে নির্বাচনের পুরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আমি যেটা আমার বেলায় আমি যেটা করছি, যে আমি জনগণের জন্য কিছু করতে চাই, এবং আমি
জনতার কল্যাণে নিরপেক্ষ একজন মানুষ, জনগণের খেদমতে আমি নিরপেক্ষ, সত্যের পক্ষে আমি, সততার পক্ষে নিরপেক্ষ। এই যে একটা বিষয়, এটাকে রাখতে পারলে তো মানুষের একটা তৈরি হয়, যে আবেগ তৈরি হয়, লোকটাকে দিয়ে সম্ভব। কারণ সাধারণত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো তো গ্রাম ভিত্তিক হয়, ওখানে গ্রাম আছে, বংশ আছে, ইগো আছে, দলাদলি আছে। তো অবশ্যই গ্রাম্য এবং সামাজিক যত দল উপদল আছে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, তাহলেই কেবল মানুষ আপনাকে বিশ্বাস করবে যে আপনাকে দিয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব। খুবই সুন্দর পয়েন্ট আলোচনা করছেন। এমন কোনো দিক নির্দেশনা আছে যে এগুলো থেকে বিরত থাকা, নির্বাচন কিসের থেকে বিরত? একজন প্রার্থী এই কাজগুলো থেকে বিরত থাকবে, মানে একজন প্রার্থীর পক্ষে তো অবশ্যই প্রার্থীর যে কোনো মন্দ কাজ থেকে ফিরে থাকা। যেমন একটা আয়াত আছে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি। আল্লাহ বলছে 3 কাজ থেকে তোমরা বিরত থাকো, ফাহেসা কাজ, মুনকার কাজ, বাগি, অর্থাৎ সমাজের চোখে যেই কাজটা খারাপ এই কাজটা তোমরা করবে না। আবার কিছু কাজ আছে ধর্মের চোখে খারাপ, এটাও তোমরা করবে না। আবার তোমরা সীমা লঙ্ঘন করবে না। তো স্বাভাবিকভাবে আমি দেখছি যে এই আয়াতের 3টা নিষেধকে যদি কেউ উপেক্ষা করে চলে, এই লোকটার চেয়ে ভালো আর কে হতে পারে? যে সমাজের চোখে খারাপ এই কাজটা সে করে না। অনেক কাজ আছে ধর্মের চোখে নিষিদ্ধ, কিন্তু ধর্মের চোখে জায়েজ হলেও সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে না। জায়েজ, ধর্ম আপনাকে নির্দেশ করে না এই কাজটা করো, কিন্তু ধর্ম আপনাকে নিষেধও করে না, কিন্তু সমাজ মনে করে এই কাজটা ওনার জন্য মানায় না। একজন আলেমের জন্য বেমানান কোনো কাজ না করা, সমাজের চোখে যেটা খারাপ মনে হয় এই কাজ অবশ্যই না করা। কারণ ওরা যদি মদ পানও করে মানুষের চোখে এত খারাপ লাগে না, আমি দাঁড়ায় পানি পান করলে মানুষ আমাকে যত খারাপ মনে করবে। তো একজন আলেম জনপ্রতিনিধি হতে চাইলে অবশ্যই সুন্নতের উপর আমল, মানে ক্লিয়ার রাখা, অ্যাক্টিভ থাকা। এই পর্যন্ত আপনার আলোচনা শোনার পরে যেটা মনে হইলো যে আপনার পুরা নির্বাচনের প্রধান শক্তিটা ছিল আপনার কর্মী। কর্মীগুলোকে যে আপনি হাত করছেন, গ্রুপ বাই গ্রুপ, বয়স্কদের একটা গ্রুপ ছিল যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে, মুরব্বীদের, তাদের একটা গ্রুপ ছিল, মহিলাদের একটা গ্রুপ ছিল, বাচ্চাদের একটা গ্রুপ ছিল, ইয়াং জেনারেশন একটা গ্রুপ ছিল, ক্লাবে যারা খেলাধুলা করে তাদের আর একটা গ্রুপ ছিল। গ্রুপ বাই গ্রুপ সবাই আপনার কর্মী হয়ে আপনার নির্বাচনে কাজ করছে। এবং এমনও গ্রাম ছিল, ওই গ্রামে 1200-1300 মানুষ সবাই আপনার কর্মী। আমার মনে হয় কয়েক হাজার বেস করছিলাম আমি, আমার মনে হয় মানে 5-7 হাজার বেস করা। কর্মী বানানোর সিক্রেটটা না, কর্মীরা শুধু নেওয়ার জন্য এত বেস ছিল যে আমি 5,000 বেস করার পরও বেস শর্ট, মানে মানুষ আমার ছবিটা মার্কাটা বুকে রাখবে এমন 4-5 হাজার মানুষ ছিল। মানে 5,000 বেস করছেন, শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। এটা বানানোর সিক্রেটটা কি? মানে এইভাবে ভক্ত বা কর্মী হয়ে গেল। আমার প্রতি যে আস্থা বিশ্বাসটা চলে আসছে সেটা হলো, আমি যখন দীর্ঘদিন মাঠে কাজ করছি, মানুষের পাশে আসছিলাম, তখন মানুষ মনে করা শুরু করছে যে উনি চেয়ারম্যান হবে এবং হওয়ার যোগ্য, উনি হয়ে যাবে। আরেকটা বাংলাদেশের, আমাদের বাঙালি জাতির একটা হলো, যে নৌকাটা চলতেছে বা যে গাড়িটা চলতেছে, মানুষ দ্রুত ওই গাড়ি থেকে মানুষ উঠে। তো এটাও একটা কারণ আছে, মানুষ মনে করতো যে উনি তো চলেই যাবে ইনশাল্লাহ, ওনাকে ঠেকাতে পারবে না কেউ। তো সেই হিসেবে আমার পক্ষে মানুষ কিছুটা অবশ্যই আমার ব্যবহারে আল্লাহ পাকের মেহেরবানি ছিল এবং আমার ব্যবহার ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করছি, এখনো করি। আমার এই 40 বছর বয়সে আমি জীবনে কারোর একটা থাপ্পড়ও দেই নাই, পুরো জীবনে কারো থাপ্পড় দেই নাই। এটা আমার আব্বা আম্মার সাক্ষী। আমার আব্বা আম্মা বলে, কি বলে, আমার জীবনে আমি ঘর থেকে এক মুষ্টি চাল চুরি করে নিয়ে দোকানে মজা কিনছি এরকম নজির নাই। আমার আম্মা বলে প্রায় সময় যে ছেলেরা তো দুষ্টামি করে 1 কেজি চাল নেয় বা বিক্রি করে, ধান বিক্রি করে মজা টজা কিনে, আমি এটা করি নাই, আমার জীবনে নাকি করছি না। আম্মা বলে যে জীবনে করছে না। আমার পুরো 40 বছরে কারোর একটা থাপ্পড় দেয় নাই, আমি পুরো 40 বছরে কাউরে শালার বেটাকে গালি দেই নাই। এটা আমার আম্মা বলে প্রায় সময়। আমার দ্বারা এটা হয় না। আমি কথা বলি মুচকি হাসি দিয়ে, কারণ আল্লাহ বলছে ফাকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর আচরণে কথা বলো। তো আমি এগুলো অ্যাপ্লাই করি। আমি অটোমেটিকলি সবার সাথে হাসি মুখে কথা বলি। আমার শত্রু নাই, মিত্র নাই। কথা বলে হলে আমি ভক্ত হয়ে যাই। যেমন ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ কি বলছে? জাহেলদের সাথে কথা বললো সালাম দিয়ে কথা কও। মূর্খ, অজ্ঞ, দুশ্মন, তার সাথেও মুচকি হাসি দিয়ে কথা বলা, এটা আসলে নবীজির বড় এক সুন্নাহ এবং অনেক প্রভাব হয়। এটা আপনি অনেক দূর যাবেন, আমি এতটুকু বুঝতেছি। আমার আরেকটা বিষয় হলো, মানুষের রাগ থাকে, ইগো থাকে। আমার আলহামদুলিল্লাহ ইগো নাই,
যে কারো কাছে যেতে পারি, যে কারো লোকের সাথে কথা বলতে পারি। তো জনপ্রতিনিধি হতে হলে প্রথম ইগু সেটাকে অবশ্যই কুরবানি করতে হবে। কারণ মহানবী বলছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বিনয়ের জন্য দোয়া করতেন তিনি। বিনয় এবং নম্রতা এগুলো মানুষকে বড় করে। হাদিস আসছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহু দারাজাত। যে ছোট করবে, নিজেকে নিজে ছোট করবে, আল্লাহ তাকে বড় বানাবে। তো আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এই সবগুলো আমার মাথায় কাজ করে যে আমি বোধহয় এটাই তো সত্য কথা, যে নিজেকে ছোট করে দিলে আল্লাহ বড় করবে। তাহলে আমি দাম্ভিক হয়ে চলবো কেন? তো মানুষের সাথে মিশতাম, কথা বলতাম, এখনো মিশি। আমি সব সময়, আমাকে আরেকটা কথা মনে পড়ছে, নির্বাচনকালীন সময়ে এলাকার সাহেব সর্দাররা একটা অফিসে বসা। তো আমি ওখানে না গিয়ে একটা চায়ের দোকানের টেবিলে দুই চারটা লোকের কাছে বসছি, বসে সবাইকে চা খাইতেছি, তাদের সাথে বসে চা খাইতেছি। তো পাশের থেকে একটা লোক বলতেছে, এই লই চেয়ারম্যান হওয়া দরকার। আজকে কি ওসা কি লিগা? কই যে সাহেব সর্দাররা চেয়ারও বই রয়েছে আর আপনি আমরা লোকে বইছেন। এটা একজন জনপ্রতিনিধি অথবা প্রার্থীর জন্য অবশ্যই সবসময়, এটা শুধু নির্বাচনের জন্য না, একটা মানুষের সবসময় এমন চিন্তা করা উচিত যে পিছিয়ে পড়া মানুষ, সমাজের দুর্বল, হত দরিদ্র, অসচ্ছল, গরিব মানুষের পাশে গিয়ে বসে, তাদের কাছে বসে চা খাইলে তাদের হৃদয়টা মানুষকে দিয়ে দেয়। আমি যেটা মনে করি, যদি একজন রিক্সাওয়ালা ভাইকে বলি, ভাই সংসারটা কেমন চলতেছে, আমার তো মনে হয় ওই রিক্সাওয়ালা আমার থেকে ভাড়াই নেবে না। তো আসলে ওনারা মানুষ টাকা পয়সা চায় না, টাকা পয়সা চায় না, ভালোবাসা চায়। তো মানুষকে ভালোবাসা দিলে এটার ব্যাকফিট যেটা আসে অনেক বড় কিছু আসে। যেমন আমি ক্ষমতাসীন দলের আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী ছিল, জনপ্রিয়, উনি সাবেক দুইবারের চেয়ারম্যান ছিল। মানুষের ভালোবাসার কারণে সেখান থেকেও প্রায় 2600 ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হয়েছি। 2600 ভোটের ব্যবধান, 2600 ভোটের ব্যবধান কি বাংলাদেশ সাধারণত খুব হয় না, মনে হয় রেয়ার, একদম রেয়ার কয়েকটা হয়েছে কিনা। 2600 ভোট, 2600 ভোট দিয়ে চেয়ারম্যানই হয় অনেক জায়গায়। হ্যাঁ, তো সেখানে আমার 2600 ভোট বেশি ছিল, 2600 ভোট। অনেক কিছু জানলাম ভাই, আপনার ব্যাপারে অনেক কিছু জানলাম, অনেক লং হয়ে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাছে কেমন লাগলো এই পডকাস্টটি? এবং আমার কাছে মনে হচ্ছে আমজাদ ভাইয়ের সাথে আসলে আমার আরেকবার বসার দরকার, এবং মানুষের জন্য আরো অনেক কিছু জানার আছে এই বিষয়ে। অনেকে হচ্ছে ভালো মানুষ যারা জনপ্রতিনিধি হইতে চায়, তারা হচ্ছে একটা জায়গায় সংকোচ বোধ করে যে আমরা পারবো কিনা, মানুষ অ্যাকসেপ্ট করবে কিনা। মূলত যেটা বুঝলাম আমজাদ ভাইয়ের সাথে কথা বলে, মানুষের সাথে মিশতে হবে। কারো পক্ষে নেতৃত্ব দেওয়া অসম্ভব না। মানুষের কাছে যাইতে হবে, মানুষের সাথে মিশতে হবে। বাংলাদেশের না, পুরো পৃথিবীর একেবারে মহান নেতা যারা, তাদের কথাও যদি আমরা একটু পেছন থেকে টানি, যদি চিন্তা করি, কেউই জন্মের পরেই শিশুকালেই মনে করতো না যে আমি জাতির শ্রেষ্ঠ কোনো সন্তান হতে পারবো, রাষ্ট্রপতি হব, প্রধানমন্ত্রী হব, আমি এলাকার এমপি হব। কেউ এটা কল্পনাও করতো না। কিন্তু দিন দিন কাজ করতে করতে একটা পর্যায়ে চলে গেলে মানুষ নেতা বানিয়ে নেয়। আচ্ছা, যাই হোক, যারা এই বিষয়টা চিন্তা করে হচ্ছে পিছায় আছেন যে না ভালো মানুষ সমাজে, এটা ভাই আমি দেখছি মানুষ বলে আর কি, না তুমি হইতে পারবে না, তোমার মতো লোক দিয়ে হইব না, এটা ভালো মানুষের জন্য এগুলো না, এটা একেবারে একটা মিথ্যা কথা। মানে আমি যেটা পাইছি হচ্ছে ভালো মানুষগুলোকে দমায় রাখে ভালো মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে রাখছে যে ভালো মানুষের জন্য এগুলো না। আসলে আমি দেখছি নির্বাচনে প্রার্থী হয়ে দেখলাম ভোটাররা ভালো মানুষ তালাশ করে, রাইট, চা খায়, টাকা নেয়, যাই করে, দিন শেষে কই যে ভালো হেরেই ভোট দেবো। এই একটা কাজ এখনো মানুষের হৃদয়ে করে। বিশেষ করে আমার এলাকার সংখ্যাগরিষ্ঠ ভোটাররা, বেশিরভাগ ভোটাররা যারা আমার ভোট দিছে না, আমাকে বলছে, ভাই এই কারণে ভোট দিতে পারতেছি না, কিন্তু দোয়া করতেছি আল্লাহ যেন আপনার সম্মান রক্ষা করে। অর্থাৎ বিভিন্ন কারণে, পরিবেশের কারণে ভোট দিতে পারতেছে না, কিন্তু হৃদয় আছে আমার প্রতি, দোয়া করতেছে। মানে ভালো মানুষকে চায় ওনারা, কিন্তু ওনারা একটা ব্যারিকেডে পড়ে আছে। এলাকার ইজম আছে, যে অঞ্চল ভিত্তিক একটা ইজম আছে, ইচ্ছে করলেই গ্রামের বাইরে যেতে পারে না, গ্রুপের বাইরে যেতে পারে না, গেলে তার সাংসারিক জীবনে অনেক ক্ষতি আসতে পারে, তার পারিবারিক জীবনে একটা বিপদ আসতে পারে। ওই ভয়ে ভোট না দিতে পারলেও দোয়া করছে, নীরবে ফোন করছে, দোয়া করছে। ইভেন আমি পাইছি আমার জন্য এমন অনেক মানুষ তাহাজ্জুদ পড়ছে, কোরআন খতম করছে, তসবিহ খতম করছে, অনেক মহিলারা রোজা রাখছে। তো এটা হলো ভালো মানুষ চায়, আমার বিশ্বাস। আপনারা যারা, বিশেষ দর্শকের জন্য বলবো, যারা মনে করেন যে আমি নেতৃত্ব দেওয়ার যোগ্য না, আমি মনে করি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যোগ্যতা দিয়েই সৃষ্টি করছেন।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ যেটা পারে না আল্লাহ পাক সে নির্দেশনা দেয় না। খলিফা তো মানুষ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ খলিফা বলছে। আমি প্রত্যেকটা মানুষকে আমি আমার প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে দুনিয়াতে পাঠাইছি। তো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আল্লাহ সবার মধ্যেই রাখছে। আপনি যদি যোগ্যতাটাকে কাজে লাগান, ইনশাল্লাহ কাজে লাগবে এটা। শিক্ষণীয় এই পডকাস্ট থেকে, এই এপিসোড থেকে যারা যারা কি কি শিখলেন আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই বিষয়গুলো শিক্ষণীয় ছিল। শুরুতেই যেন মানুষ কমেন্ট বক্সে এসে আপনাদের কমেন্টগুলো পড়ে বুঝতে পারে যে পডকাস্টে আসলে শিক্ষণীয় কি কি বিষয় ছিল। এবং আমজাদ ভাইয়ের সাথে আমি আরেকবার বসতে চাই। ভাইজান, আপনি ইনশাআল্লাহ আমারও আজকে তো অনেক জার্নি ছিল। আপনাদেরও যদি চাহিদা থাকে যে না, ওনার সাথে আরেকবার বসা প্রয়োজন, আরেকটা এপিসোড হওয়া প্রয়োজন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখার আছে। সামনে যেহেতু ইউপি নির্বাচন, একজন ভালো মানুষকে কিভাবে নির্বাচিত করা যায় এবং একজন ভালো মানুষ কি কি প্রস্তুতি নিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করবে, এমন কিছু ইনফরমেশন নিয়ে যদি আপনারা আমজাদ ভাইকে আবার দেখতে চান, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটাতে বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। ভালো মানুষের জন্য নির্বাচন না, ভালো মানুষের জন্য নেতৃত্ব না, ভালো মানুষের জন্য জনপ্রতিনিধিত্ব না, এই কথাটা একদম ভুল, একদম মিথ্যা। এই জিনিসটার প্রমাণ আজকের এপিসোড থেকে হোক, এটা আমি চাই। যদি আপনারাও চান তাহলে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আশা করি আজকের এই এপিসোডে অনেক কিছু শিক্ষণীয় ছিল। আমজাদ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা। অনেক কষ্ট করে, অনেক জার্নি করে আজকে হচ্ছে অনেক ক্লান্তি নিয়ে আপনি আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তো ইনশাল্লাহ আমরা আরেক সময় বসতে চাই। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই এপিসোডে আমাকে রাখার জন্য। দোয়া করি। আর অবশ্যই সকলের জন্য শুভকামনা রইল, দর্শকের জন্য শুভকামনা রইল। যারা নির্বাচনে প্রার্থী হবার ইচ্ছা করেন সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, ভালো কিছু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।